পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব তোমাদের যে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্নাবলী, যে সেট 6 আগে 5টা সেট করে নিয়েছি। যারা দেখো অবশ্যই সেগুলো দেখে নিও, কেন এখান থেকে যে বিভিন্ন কোশ্চেন হতে পারে তোমাদের প্রাইমারি ইন্টারভিউ বলে সেটাবে কোশ্চেন আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আর তোমরা সব আশা করি ভালোভাবে পড়াশোনা করছো। আর যারা অবশ্যই পিডিএফ নিতে চাও, পুরো এখানে নিতে চাও পুরো সেটের যত 24টা সেটের এখন চলছে, সেখানে তোমার পিডিএফ নিতে পারো। এখানে কিউআর করে তুমি স্ক্যান করে 100 টাকা পে করে হোয়াটসঅ্যাপে তুমি তোমার নাম লিখে পাঠিয়ে দাও, সেখানে তোমাদেরকে পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি যাও তোমার যে ইউটিউবে ক্লাস করবে, তাহলে ইউটিউবে ক্লাস করতে পারো, পুরো আমার ফ্রি আছে এখানে, তোমার সেখানে সব ক্লাস করতে পারো, ঠিক আছে। তা শুরু করা যাক কি কি কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো তোমাদের প্রিপারেশন রাখা দরকার, ঠিক আছে। প্রথম কোশ্চেন আছে, একজন শিক্ষক হিসেবে আপনার মধ্যে কি কি গুণাবলী রয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের। তুমি এগুলো সহজে তুমি যদি প্র্যাকটিস করে না যাও, তুমি এটা নিজেকে করে হয়ে যাবে যে কি হবে, কি উত্তর দেবো কি দেবো না, সেই জন্য একটা প্রিপারেশন নাও, করে রাখো, তারপরে যাবে। একজন শিক্ষক হিসেবে আমার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী রয়েছে। যেমন 1 নম্বর আছে ধৈর্য। তুমি এরকম বলো না, যেমন 1 নম্বর ধৈর্য, আমি তো বুঝাচ্ছি, ঠিক আছে। তোমরা তোমার মতো করে, যেমন আমার শিক্ষার্থীর ঠিক আছে নিজের মতো করবে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট করবে না। যে গুণাবলী রয়েছে, ধৈর্য। শিক্ষার্থী বিভিন্ন গতিতে শেখে, তাই আমি ধৈর্য শেখাতে পারি। স্যার আমার যে বলি, প্রথমত আমাদের ধৈর্য রয়েছে, যে শিক্ষার্থীদের বিভিন্ন গতিতে শেখে, আমি তাই ধৈর্য ধরে শেখাতে পারি। কেন বিভিন্ন গতিতে, মানে কি, বিভিন্ন শিক্ষার্থী একই ধরনের শিখাতে পারে না। কাউকে তুমি একবার বলে সে শিখে নেওয়া জিনিসটা, কাউকে তোমাকে 5বার বোঝাতে হচ্ছে। এই যে গতি, এটাই বলছে ধৈর্য থাকাটা বলে আছে। ভালোবাসা। স্যার আমার সব ভালোবাসা ও সহানুভূতি আছে শিক্ষার্থীর প্রতি। শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে পারি। শৃঙ্খলা ও দায়িত্ববোধ আমার মধ্যে রয়েছে। নিজের ক্লাস ও ক্লাসের নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম। আমাদের সৃজনশীল এবং উদ্ভাবন রয়েছে। ক্লাসে আকর্ষণ ও কার্যকর শিক্ষণ পদ্ধতি যাতে ব্যবহার করতে পারি। বা তুমি নিজের মতো করে ব্যবহার, আমি তোমাকে বললাম এটা, তুমি নিজের মতো করে পয়েন্টগুলোকে গুছিয়ে বলতে পারো, কিন্তু 1-2 করে বলতে পারবে, ঠিক আছে। প্রথমত স্যার আমার ধৈর্য একটা আছে, আমি ধৈর্যশীল, আমি ওটা ধৈর্যশীল, যে আমি বিভিন্ন পদ্ধতি গতিতে শিক্ষার্থী বিভিন্ন গতিতে শেখে, তাই আমি তাদের ধৈর্য শেখাতে পারি। তাহলে পয়েন্টগুলো একটু ভালো করে মানে মনে রেখে তোমার নিজের মতো গুছিয়ে বলবে। যোগাযোগের দক্ষতা, কমিউনিকেশন স্কিল। এই শিশুদের সহজভাবে বোঝাতে এবং তাদের সমস্যা বুঝতে আমি পারি। অধ্যাবসায়, ডেডিকেশন এবং কমিটমেন্ট। শিক্ষার্থীর উন্নতি ও শিক্ষার মান নিশ্চিত করতে সর্বদা আমি পরিশ্রম করি, ঠিক আছে। এই গুণাবলীর মধ্যে এই গুণাবলীর মাধ্যমে আমি ক্লাসে শিশুকেন্দ্রিক, আনন্দময় এবং ফলস্বরূপ করে তুলতে পারি, ঠিক আছে। এটা মনে রাখবে। তা 2 নম্বর কোশ্চেন, কোনো প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে, কোনো একটা প্রতিকূল পরিস্থিতি হয়ে গেল, ধরো ক্লাসে আমার কিছু হয়ে গেল, প্রতিকূল পরিস্থিতি, তুমি কীভাবে সামলাবে। প্রতিকূল পরিস্থিতিতে প্রথমে আমি শান্ত এবং ধৈর্যশীল থাকবো। পরিস্থিতি বিশ্লেষণ করবো, প্রয়োজন অনুযায়ী যথার্থ পদক্ষেপ নেব, এটা ভালো মনে হবে। শিক্ষার্থীর শেখার মান বজায় রাখার জন্য আমি সমাধানমুখী মনোভাব নেব এবং ক্লাসে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবো। প্রয়োজনে সহকর্মী এবং অভিভাবকের সঙ্গে সম্মান করবো, ঠিক আছে। প্রতিকূল পরিস্থিতি যদি হয়, সেটা আমি আগে সমাধানমুখী মনোভাব নেবো, এবং সেটা প্রয়োজন হলে, যদি আমার দ্বারা হচ্ছে, তাহলে আমি অভিভাবক এবং সহকর্মী এবং অভিভাবক, আগে সহকর্মী তারপর অভিভাবক পরে, ঠিক আছে। ধরো কোনো ক্লাসে তোমার এটা জিজ্ঞাসা করতে পারে, হয়তো কোনো ক্লাসে হঠাৎ ছেলে একটা শিক্ষার্থী তোমার মাথা ঘুরে পড়ে গেল বা কোনো বমি করো, তুমি সেখানে কি করতে হবে, তাই সেখানে কি, বা সে কোনো একটা ঘটনা ঘটে গেল, হাত পা ছড়ে গেল, তা তুমি প্রথম কাজ কি, সেখানে প্রথমে তোমার শান্ত থাকতে হবে আমাকে শিক্ষক হিসাবে, এবং পরিস্থিতির প্রয়োজনে তাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে। মূল লক্ষ্য হলো সমস্যা শান্তিপূর্ণ কার্যকর সমাধান করা এবং শিক্ষার্থীর শেখার পরিবেশ অক্ষত রাখা, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, আপনি আপনার অবসর সময় কিভাবে কাটান। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি বলে আপনি আপনার অবসর সময় কিভাবে কাটান, আমি আমার অবসর সময় গঠনমূলক কাজে ব্যয় করতে ভালোবাসি। তাই আমার যে অবসর কাজ, আমি সেটা গঠনমূলক কাজে ভালোবাসি, এটা বলে রাখবে। কারণ আমার গঠনমূলক কাজে মানে না বলে আমি অবসর, অনেকে বলতে আমি গান বাজনা করি, আমার শখ আছে অবসর সময়। দেখো এটা মনে রাখবে, যেটা তুমি বলবে তার সম্পর্কে যদি তোমার ধারণা থাকে, তুমি বলো আমি অবসর সময় আমার এটা কবিতা পড়তে ভালো লাগে, আবৃত্তি করতে ভালো লাগে, বা আমি গান বাজনা করি, তাহলে ঠিক আছে, তুমি তো অবসর সময় এটা করো, তাহলে একটা গান করে শোনাও। তুমি যেটা পারো না সেটা বলতে যেও না, ঠিক আছে। তুমি যেটা জানো না, হয়তো স্যার আমি অবসর সময় বাগান চর্চা করি, বাগান করো, সেক্ষেত্রে তোমাকে দুটো জিজ্ঞাসা করতে হবে, বলো তো গাছের এটা কি, যদি কোশ্চেন হতে পারে, মানে তোমাকে যে এরকম তুমি যেই কোশ্চেন করবে, যেই অ্যান্সারটা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাটা একটু আউটসাইডটা দেখে রাখবে। যদি তুমি আমার বাগান চর্চা করতে ভালো লাগে, বা আমার এই টাইমটা একটু কিছু লেখালেখি করতে ভালো লাগে, বা এই টাইমটা আমাকে কখনো বলতে যেও না এই টাইম আমার করতে গেম খেলতে ভালো লাগে, এই টাইম আমার করতে ভালো লাগে, তোমার টিভি দেখতে ভালো লাগে, এইসব কখনো বলাই যাবে না। যদি তোমার ম্যাচুরিটি বলবে না, তথাপি যদি আমার ব্যাট খেলতে ভালো, তোমার খেলতে ভালো হতে পারে। এবার খেলা যদি বলো তুমি আমার ব্যাট খেলতে ভালো লাগে, বলো তো তাহলে বিরাট কোহলি কত কি সেঞ্চুরি করেছে, এবং তুমি খেলার সম্পর্কে কিছু দেখতে হবে, যেটা তুমি বলবে সেটা সম্পর্কে জানতে হবে। বিশেষ করে
ইন্ট্রোডাকশন যখন হবে, বলেছিলাম প্রথম ভিডিওতে, যে তখন সেল ইন্ট্রোডাকশন, মানে এক্সট্রা কারিকুলাম যখন বলবে যে আমার এক্সট্রা কারিকুলাম সাইডে এই হবিটা আছে, তাহলে তোমার তার সঙ্গে দু একটা জেনে রাখতে হবে তথ্য কিছু। তার যদি বই পড়া হয়, যে আসে বই পড়া, নতুন শিক্ষণ পদ্ধতি, শিশু মনোবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য আমি বই, স্যার আমার কি হল গঠনের কাজে আমি ব্যয় করি বই পড়তে, আমি বাইরে, তাহলে তুমি নতুন শিক্ষণ পদ্ধতি কেন, যদি বলো কেন বই পড়ো, স্যার নতুন শিক্ষণ পদ্ধতি শিক্ষণ পদ্ধতি, শিশু মনোবিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য বই পড়ি। তুমি যেটা বলবে সেটা আমি বলি। তোমার এখানে অনেকগুলো অপশন দিয়েছি, দেখো তারপর যেটা তোমার পারফেক্ট হবে তুমি সেটা করবে। দিয়ে যে বলো খবরের কাগজ শিক্ষামূলক ম্যাগাজিন পড়া আমার ভালো লাগে, যে আমি যখন অবসর সময় খবরের কাগজ পড়ি বা শিক্ষামূলক ম্যাগাজিন পড়ি, তার দিকে চারপাশে যদি কেন তুমি পড়ো, তুমি পেপার তো এমনি পড়ো না, ম্যাগাজিন এমনি পড়ো না, যদি তাই চারপাশে খবরও শিক্ষার জন্য, নতুন ধারণার জন্য আমি এর পড়ি, নতুন ধারণা জানার জন্য, এটা আমার একসাথে বলবে। শিক্ষা সামগ্রী প্রস্তুত করা, যদি ক্লাসে যে আমি প্রিপারিং টিচিং ম্যাটেরিয়াল, আমি অবসর সময় ক্লাসের টিচিং ম্যাটেরিয়ালগুলো তৈরি করি, যেটা আমি পরবর্তী ক্লাসে আমি ব্যবহার করি, যে ক্লাসে আরও আকর্ষণ করার জন্য আমি এটা তৈরি করি। এটা ইম্পর্টেন্ট হতে পারে যে হ্যাঁ স্যার আমি অবসর সময় আমি যে ক্লাস থাকে মানে ইসে থেকে আমি তৈরি করি। এবার এটা কাদের জন্য, শিক্ষা সামগ্রী প্রস্তুত করা যদি কারো ইনগেজ থাকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকলে, তুমি যখন টিচারই হলো না, তুমি একটা কোনো কিছু তুমি এখন বেকার আছো, সেক্ষেত্রে বা কোনো ইসে তারা তুমি সে কীভাবে তুমি টিচিং তৈরি করবে, হবে না। সেগুলো কোশ্চেন যখন অ্যান্সারিং করবে, তুমি কখনো বারবার প্রতিটা ক্লাসে বারবার বলছি কখনো মিথ্যা কথা বলে দিও না, ভুল বলো না, কেন তুমি ধরা পড়ে যাবে, সত্যি কথা বলে দাও কনফিডেন্সলি, ঠিকই আছে। সামাজিক কাজে অংশগ্রহণ, সোশ্যাল ওয়ার্ক, সমাজের সঙ্গে যুক্ত থাকার জন্য আমি সামাজিক কাজে অংশ করি, সোশ্যাল ওয়ার্কের জন্য। এবার যদি সোশ্যাল ওয়ার্কে যুক্ত থাকো, কোনো এনজিওর সঙ্গে যুক্ত থাকো, তাহলে বলতে পারো, ঠিক আছে। এইখান থেকে যেটা বলবে সেটার সঙ্গে তোমার যেন থাকে টুকটাক আইডিয়া। বই পড়ি, তাহলে বলো তো কি বই পড়ো, তো গল্প বই গল্প যেটা পড়ো সেটা বলে, যে পড়ি না বই, তাহলে বই পড়ি না স্যার আমি। এবার যদি তোমাকে এবার চেষ্টা করবে একটা কিছু রাখার জন্য, না স্যার আমি অবশ্যই কিছুই করি না, তুমি অবশ্যই কি করো, তো বসে থাকো চুপচাপ নাকি, জিনিসটা কেমন হচ্ছে, এমন কিছু করবে মানে এই একটা অপশন বলবে কিন্তু সেটা টোটাল জেনে যাবে। এইভাবে অবসর সময় কাটান আমি জ্ঞান, দক্ষতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য ব্যবহার করি, ঠিক আছে। তারপর কোশ্চেন দেখো, স্কুলের শিক্ষকের দায়িত্ব কি হতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমার দিয়েছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সারগুলো মনে রাখবে। যে স্কুলের শিক্ষকের দায়িত্ব কি কি হতে পারে, স্কুল শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীদের পড়ানো শেখানো প্রথম দায়িত্ব, এবং শৃঙ্খলা এবং নৈতিকতা বজায় রাখা। 3 নম্বর আছে পয়েন্ট আছে, দুর্বলতা বিশেষ চাহিদা শিক্ষার্থীর সাহায্য করা, ঠিক আছে। তাহলে কি কি দায়িত্ব হতে পারে স্যার, প্রথমত হতে পারে শিক্ষার্থীকে পড়াশোনা শেখানো, কারণ এটাই প্রথম ফার্স্ট পার্ট। তুমি যতই নাচ বাজনা জানো, যতই তোমার এক্সট্রা কারিকুলাম থাকো, তুমি না পড়াতে পারো, তাহলে তোমার সেখানে কোনো শিক্ষকতার কোনো ভ্যালুই থাকলো না। দ্বিতীয় হলো যে স্যার আমি শৃঙ্খলতা নৈতিকতা বজায় রাখা। দ্বিতীয় শিক্ষক, তোমার যদি কোশ্চেন এরকম হয়, তাই প্রথম বলবি যে স্যার প্রথম হবে উচিত শিক্ষার্থীদের পড়াশোনা শেখানো, দ্বিতীয় তাদের শৃঙ্খলা এবং নৈতিকতা বজায় রাখা, এবং পরবর্তীতে দুর্বল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীকে সাহায্য করা, এবং ক্লাসকে আকর্ষণীয় ও পার্টিসিপেটরি রাখা, এবং 4 নম্বর হচ্ছে অভিভাবক ও সকলের সঙ্গে সম্মান রাখা, ঠিক আছে। এইভাবে তাহলে তোমাদের দায়িত্ব, এইসব দায়িত্ব থাকা উচিত বা থাকা দরকার। এইগুলো দায়িত্ব আমি কী কী দায়িত্ব হতে পারে এগুলো একটু মনে করে ভালো করে বলবে, ঠিক আছে। এই 4-5টা দায়িত্বগুলো ভালো করে বলবে। তা আছে অভিভাবক সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ, বলে অভিভাবক যে ক্লাস অনেক সময় না অভিভাবকের সাক্ষাৎকার মিটিং হয়, অভিভাবক গার্ডিয়ান মিটিং হয়, সেখানে হওয়ার কারণ কি, বলছে প্রথম বলে যে উন্নতি বোঝানোর জন্য। দেখো আমি তোমার পড়াচ্ছি কিন্তু সেটা দেবে তোমার মতো করে, যে এখানে প্রথমত কারণ এটা নয়, বলে যে শিশুর যে অভিভাবকের সাক্ষাতের গুরুত্বপূর্ণ কারণ যে শিশুর উন্নতি বোঝানো, শিশু কত উন্নতি হচ্ছে তা আসলে অভিভাবক শিশুর ঘোরার অভ্যাস, শক্তি এবং দুর্বলতা বোঝাতে পারে। যে বলছে শিক্ষক অভিভাবক সম্পর্ক স্কুল ও বাড়ির মধ্যে সম্মান তৈরি করা হয়, তাহলে কি অভিভাবক তুমি এটা বলতে পারি যে প্রথমত যে শিশু উন্নতি বোঝানোর জন্য, দ্বিতীয় হলো শিক্ষক ও অভিভাবক সম্পর্ক যাতে ভালো হয় তার জন্য সম্মান তৈরি করার জন্য অভিভাবক মিটিং দরকার, খুব গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা এবং দৃষ্টি, অভিভাবকের ক্লাসের নিয়ম শিক্ষার মান বোঝা যায়, অভিভাবককে ক্লাসের নিয়ম এবং শিক্ষার মান বোঝানো যায়। 4 সমস্যা সমাধান, শিশু সমস্যা এবং বিহেভিয়ার ইস্যু চিহ্নিত করে দ্রুত সমস্যা সমাধান করা যায়। শিশুর প্রেরণা, অভিভাবক এবং শিক্ষকের সমর্থনে শিশুর প্রেরণা আগ্রহ বাড়ে। তাহলে এই যে 5টা পয়েন্ট, এই 5টা মধ্যে পড়বে এবং এইভাবে করা যায় যে অভিভাবকের সাক্ষাৎকারের এইসব পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে পয়েন্টগুলো আছে তুমি এগুলো পড়ে উত্তর দেবে যে হ্যাঁ এইভাবে করে শিশু উন্নতি বোঝানো যায়, শিক্ষক সম্পর্ক সম্মান হয়, শৃঙ্খলা ও দৃষ্টান্ত অভিভাবকের কাছে তুলে ধরা হয়, ঠিক আছে। এই জন্য গুরুত্বপূর্ণ, অভিভাবক সাক্ষাৎকারটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি একটি চাকরি দরকার কেন, আপনার একটি চাকরি দরকার কেন, খুব ইম্পর্টেন্ট এটা, যে আপনি এই চাকরিটা আমার দরকার কেন, ঠিক আছে, ভালো গুরুত্ব দেবে। কোশ্চেন এইভাবে করো, আমার একটি চাকরি দরকার কারণ আমি শিশুদের জন্য দায়িত্বশীল শিক্ষক হিসেবে কাজ করতে চাই। কখনোই বলবো না আমার যে টাকা দরকার বা আমার পারিবারিক কি করা সেটা পরে দরকার, সেটা আর্থিক সংকট দরকার, কিন্তু আগে শিশুদের জন্য দায়িত্বশীল শিক্ষক হিসেবে কাজ করতে চাই। শিক্ষকতা আমার পেশন এবং
সমাজের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি চাই নিজের জ্ঞান দক্ষতা দিয়ে শিক্ষার্থীর শিক্ষা চরিত্র গঠনে অবদান রাখতে পারি। তাহলে আমি চাই যে এটা একটা গুরু দায়িত্ব, এটা আমার পেশন, এবং আমিও চাই যে নিজের জ্ঞান দক্ষতা দিয়ে শিক্ষার্থীর শিক্ষা ও চরিত্র গঠনে অবদান রাখতে পারি। বলছে আপনার, তারপর কোশ্চেন, আপনার কোন বিষয়ে খুব ভালো লাগে, এই একটা কোশ্চেন, আপনার কোন বিষয় সব থেকে ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে যেমন বাংলা, গণিত, ইভিএস। দেখো এই যে তোমার ক্লাসের বইগুলোর মধ্যে একটা বলবে, কেন বলতো তারা চাইবে তোমাকে ক্লাসের মধ্যে, তুমি ওই ক্লাসে পড়াতে যাবে, তুমি ওই ক্লাস, তুমি কখনো আমার ইতিহাস পড়তে ভালো লাগে, কেন তোমার তো এই প্রাইমারি ইতিহাস লাগবে না, কারণ 1 থেকে 5 লাগবে না, তুমি বলছো আমার ফিলোসফি পড়তে ভালো লাগে, আমার এই ভালো লাগে, ঠিক আছে। সায়েন্স হলেও ঠিক আছে, ম্যাথ সায়েন্স, সায়েন্সের গ্রুপ হয় কেন থাকে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সায়েন্সের গ্রুপ থাকে, কিন্তু আর্টসে ম্যাক্সিমাম সাবজেক্ট থাকে না, ঠিক আছে। সেক্ষেত্রে এমন কিছু বলবে যে স্যার সবচেয়ে ভালো লাগে ইভিএস ক্লাস 1 to 5 এর ইভিএস বইটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এবার তুমি বলে তোমার ইভিএস বইটা তো কোশ্চেন আনসার এমন হবে যাতে তোমার ইভিএস বই তুমি কোথায় পেলে, ঠিক আছে। তুমি যদি বলো আমি টিউশন পড়াই, আমার পাস টিউশন ওদের যে ছবি দেওয়া আছে, বিভিন্ন যে পশ্চিমবঙ্গের সম্পর্কে জানানো আছে, বিভিন্ন পরিবেশ সম্পর্কে জানতে পারি, সেটা তাহলে হতেই পারে, তুমি বলতে পারো। আবার তাছাড়া তোমার যে বিষয় ভালো লাগে তুমি সে বলতেই পারো, আমি যা বললাম যে ওই ক্লাসের বইটা ভালো তোমার ভালো হয়, বাট তুমি এই বিষয়ে বলতে পারো, কিন্তু সেখানে চেষ্টা করবে যে ওই ক্লাসের মধ্যে কিছু বই থাকলে একটু জিনিসটা অ্যাট্রাকটিভ হয়ে যায়, যেটা তোমার ওরা তোমার বিষয়টা ভালো লাগে জানতে, এই কারণে আছে যাতে তোমার কি হয় তুমি ওটা অ্যাপ্লাই করতে পারো তোমার ক্লাসে। তারপরে তোমার নাচ গান ভালো লাগে, সেটা হতে পারে তোমার যে কোনো বই পড়তে পারো, বিষয়টা হলো তোমার উপন্যাস বা এটা সেটা আলাদা। কারণ আমি এই বিষয়ে ভালোভাবে বুঝি এবং সহজভাবে শিক্ষকদের বোঝাতে পারি। আমি চাই শিক্ষার্থীর শিক্ষণে আনন্দ হোক এবং বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ঠিক আছে। তাহলে তুমি যে বিষয়টা হবে সেটা একটু তোমাদের ওই যে তোমার স্কুলের যে ক্লাসটা আছে ওই ক্লাস রেজাল্ট হলে খুব ভালো হয়। যে আমার বাংলা বই পড়তে ভালো লাগে, তুমি একটা ডায়েরি তুমি বলে দেবো বাংলা বই পড়তে ভালো লাগে, ঠিক আছে, তারা হয়ে গেলো। বা গণিত আমার করতে খুব ভালো লাগে, ইংলিশ পড়তে ভালো লাগে, ঠিক আছে। আপনি পরের question, আপনি পড়াচ্ছেন এমন কোনো বিষয় বাচ্চা বুঝতে পারছে না, এমন অবস্থা আপনার করণীয় কি। ধরুন আপনি পড়াচ্ছেন একটা বাচ্চা বুঝতে পারছে না, সেক্ষেত্রে আপনার করণীয়টা কি হবে। প্রথমে আমি বুঝবো কোন অংশটি এবং কোন কারণে শিশুরা বুঝতে পারছে না। আমি প্রথমে জানবো যে কেন তা বুঝতে পারছে না। এরপর আমি বিষয়টি সহজভাবে ভেঙে বোঝাবো, উদাহরণ, গল্প, ছবি, চার্ট এবং একটি বেস্ট টিচিং এর ব্যবহার করবো, ঠিক আছে। এটা বলবেন যে আমি এইসব জিনিসগুলো ব্যবহার করে আমি প্রথম দেখবো যে দেখো আমাদের উচিত তো তুমি ডাইরেক্ট তাকে কেন তুই বুঝতে পারছি না দু ঘা মেরে দিলাম, এটা হবে না। যে তাদের দেখবো কারণ বুঝতে পারছে না কারণ, ঠিক আছে, তার কারণটা খুঁজবে। তা হচ্ছে আমি শিক্ষার্থী প্রশ্ন করতে উৎসাহিত করব এবং ধাপে ধাপে পুনরায় বুঝাবো। প্রয়োজনে পেয়ার লার্নিং বা গ্রুপ অ্যাক্টিভিটি ব্যবহার করব। মূল লক্ষ্য হলো শিক্ষার্থী যেন শিখতে আগ্রহী থাকে এবং বিষয়টি সঠিকভাবে আয়ত্ত করতে পারে। এটা মূল উদ্দেশ্য হবে। তোমার যাই করো, তুমি যা করো যেন সেটা শিক্ষার্থীর উপর ইফেক্ট পড়ে এবং শিক্ষার্থী সেটা গ্রহণ করতে পারে, ঠিক আছে। এটা আছে। আপনি আপনার আগের চাকরি কেন ছাড়েন, এটাও তো প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপনি আগের চাকরিটা কেন ছেড়ে দিলেন, তোমার যে আগের চাকরি ছিল সে কেন ছেড়ে দিলেন। আমি আবার আগের চাকরি ছাড়ছি কারণ আমি চাই শিশু কেন্দ্রিক শিক্ষকতা এবং সমাজমূলক কাজে আরো বেশি সময় দিতে। তুমি ভুলেও বলতে যে না আগেরটাই বেতন কম ছিল, এটা বেতন বেশি দিবে, এটা প্রাইমারি চাকরি আমরা সবাই জানি, এটা মানে একটু অতটা থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি বলবে তোমাদের প্রাইমারি চাকরি এটা সবচেয়ে চ্যালেঞ্জিং চাকরি। কেন বলবো চ্যালেঞ্জিং একটা পেশা, কেন এখানে তোমাকে তাদের সঙ্গে ডিল করতে হচ্ছে যারা সমাজে কারিগর, এদের তোমারও ভিত্তি করে ওরা পরে তৈরি হবে, ঠিক আছে। কিন্তু উঁচু হাই স্কুল এটা হয় না, কারণ তারা তৈরি হয়ে আসে, সেখানে শুধু ঘোষা মাজা চলে, এটা ঠিকঠাক করে তাকে বুঝে হয়ে গেলাম। প্রাইমারি খুবই চ্যালেঞ্জিং। তুমি বলে কোশ্চেন আছে তোমাদের যখন আসবে আমি জানাবো যে তুমি কেন প্রাইমারি তোমার ধরো প্রাইমারি চাকরি করতে যাচ্ছ, বলেছিলাম। আমি নতুন পরিবেশ আরো চ্যালেঞ্জ গ্রহণ করতে নিজেকে দক্ষতা বৃদ্ধি করতে চাই এবং শিক্ষার্থী উন্নয়নে আরো কার্যকরী অবদান রাখতে চাই। এই যে নতুন চ্যালেঞ্জ বলছে, এই যে কত ভাষাটা এখন খুব ইম্পর্টেন্ট, যে চ্যালেঞ্জ মানে কি ছোট বাচ্চা পড়ানো একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি আগে চাকরির প্রতি কৃতজ্ঞ এবং সেখানে শেখা অভিজ্ঞতা নতুন কাজে আমি ব্যবহার করতে চাই। এবার আগে চাকরি তুমি কি করছো সেই হিসাবে প্রিপারেশন নেবে, ঠিক আছে। কখনোই দেখো চেষ্টা করবে কিছু কিছু জিনিস মিস্টেক হলেও তুমি আমি স্যার আমি একটু চাকরি করিনি, আপনি আগে চাকরি ছিলেন, যাদের এটা কাদের কাছে যাদের হয়তো আগে তুমি ইন্টারভিউর সময় বলে দিয়েছো যে আমি আগে এই জব করতাম, তখন আমাকে জিজ্ঞাসা করতে পারে। এবার তুমি যেহেতু করোনি হয়তো তুমি তাহলে এক্ষেত্রে আসার কোনো সময় থাকে না, কনেক্ট কমে যায়। থ্যাংক ইউ। তাহলে পরে আমরা আবার আলোচনা করবো। তাহলে আজকে এইটুকু। যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। আর যদি পিডিএফ পেতে চাই অবশ্যই এখানে পিডিএফ এখানে কিউআর কোডে পেড করে তোমরা পিডিএফ তোমাদের যে গ্রুপ করা আছে সেখানে পেয়ে যাবে। থ্যাংক ইউ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।